সহজ লেখায়ন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথমে কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। 1 নম্বর হচ্ছে পৃথিবীর অন্দরমহল, 2 নম্বর অস্তিত্ব পৃথিবী, 3 নম্বর শিলা, 4 নম্বর হচ্ছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এই 4টি অধ্যায় তোমাদের প্রথম ইউনিট টেস্টে পরীক্ষার জন্য পড়তে হবে এবং কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হবে দেখে নাও। 15 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে সাধারণত এবং 30 মিনিট সময় দেওয়া থাকে, ঠিক আছে। প্রথমে 3টি এমসিকিউ, তারপর 2টি এসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হয়। এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, এরপর একটি 2 নম্বর মানের প্রশ্ন, একটি 3 নম্বর এবং একটি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এগুলো তোমাদের এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে এখানে। তো এইরকম প্যাটার্নে 15 নম্বরের পরীক্ষা তোমাদের নেওয়া হয় এবং 30 মিনিট সময় কিন্তু দেওয়া থাকে। চলো এখন আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই, ঠিক আছে। এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো সেখান থেকে নিতে পারো, ঠিক আছে। তো অ্যাপের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এবং প্র্যাকটিসের এই সব কিছু কিন্তু পাবে। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর জায়গায় রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 3 = 3। নাম্বার এতে দেওয়া আছে পৃথিবী কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, 11 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, 3.3 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। সঠিক উত্তরটা অপশন 1-এরটা হবে 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, ঠিক আছে, পৃথিবীর গড় ঘনত্ব। নাম্বার বিতে শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা, কনরাডো বিযুক্তি রেখা, মোহ রিভিসিক বিযুক্তি রেখা, ঠিক আছে, মোহ রফিসিক বিযুক্তি রেখা। তো অপশান 2-টা এখানে সঠিক উত্তর হবে কনরাডো বিযুক্তি রেখা। শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কনরাডো বিযুক্তি রেখা। এরপর নাম্বার সিতে গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশকে বলে ক্রোফে সীমা, নিফে সীমা, কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে ক্রোফে সীমা। নাম্বার 2 নম্বর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নের মান 1 করে 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে। নাম্বার 1-এ দেওয়া আছে, নাম্বার এতে দেওয়া আছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন 3টি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত। তো বাংলাদেশ, নেপাল আর ভুটান, ঠিক আছে, এই 3টি প্রতিবেশী দেশের সীমান্তে আমাদের যে রাজ্য সেটা অবস্থিত, অর্থাৎ পশ্চিমবঙ্গ আর কি। নাম্বার বিতে দেওয়া আছে চীন সার্কের অন্তর্ভুক্ত একটি দেশ, এটা সত্য না মিথ্যা লিখতে হবে, যেটা হচ্ছে মিথ্যা, চীন সার্কের অন্তর্ভুক্ত নয়। পরের প্রশ্ন হচ্ছে নাম্বার 3-এ নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 1 = 1, অর্থাৎ প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। নাম্বার এতে বলা হচ্ছে কোন অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয় এবং কেন। তো ভারত ও তার প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার প্রভৃতির সামাজিক মিল রয়েছে যথেষ্ট। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে আর আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম। এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দু হলো ভারত, তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয়। নাম্বার বিতে হচ্ছে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কেন। উত্তর লিখবে ভুটান পার্বত্য দেশ। এই দেশের উত্তর ভাগে হিমালয়ের গড় উচ্চতা 5000 মিটারের বেশি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভুটানের পর্বতে বাধা পেয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাতের সময় প্রবল বজ্রপাত ঘটে, তাই ভুটানকে বজ্রপাতের দেশ বলে। পরের প্রশ্ন 4 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। নাম্বার এতে দেওয়া আছে ভূমিকম্পের কারণগুলি লেখো। উত্তর লিখবে পৃথিবীর অভ্যন্তরে নিহিত শক্তি হঠাৎ মুক্ত হলে পৃথিবীর উপরিতল বা ভূত্বক কম্পিত হয়, একে ভূমিকম্প বলে। এর কারণগুলি হলো প্রথমে আমরা লিখছি প্রাকৃতিক কারণ। 1 নম্বর হচ্ছে পাত সঞ্চালন। এই পৃথিবীর ভূত্বক কতগুলি কঠিন শক্ত খণ্ডে বিভক্ত, এইগুলি পাত নামে পরিচিত। এই পাতগুলি সবসময় সঞ্চালিত হচ্ছে, এর ফলে পাতগুলো কখনো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা কখনো একে অন্যের থেকে দূরে সরে যায়, ফলে ভূ অভ্যন্তরে নিহিত শক্তি বেরিয়ে এসে ভূমিকম্প ঘটায়। 2 নম্বর হচ্ছে অগ্নুৎপাত। আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হওয়ার সময়ে ভূ অভ্যন্তরের ব্যাপক চাপ হ্রাস পায়, ফলে ভূমিকম্প অনুভূত হয়। তো এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। এরপর আমরা লিখছি মানুষ সৃষ্ট কারণ। 1 নম্বর হচ্ছে পাহাড়ে রাস্তা নির্মাণ। প্রযুক্তির উন্নতির সাথেই আমরা প্রকৃতিকে নিজেদের ইচ্ছা অনুযায়ী বদলানোর চেষ্টা করছি, যেমন ডিনামাইট বিস্ফোরণের মাধ্যমে পাহাড় কেটে রাস্তা নির্মাণ। এর ফলে রাস্তা নির্মাণের পাশাপাশি ভূমিকম্প অনুভূত হয়। 2 নম্বর হচ্ছে বোমা বিস্ফোরণ। বিভিন্ন শক্তিশালী মারণ বোমা যেমন হচ্ছে হাইড্রোজেন বোমা, পরমাণু বোমা ইত্যাদি বিস্ফোরণের ফলে ভূত্বক কেঁপে ওঠে। এগুলো হচ্ছে ভূমিকম্পের কারণ।
এরপর ক্ষয়ের দাগে ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কি নাম্বার বিতে দেওয়া আছে, ঠিক আছে। তো ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরের যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিমি গভীরে হয়ে থাকে। এরপর হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র কিনা, কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটা ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এগুলো হচ্ছে আমরা লিখলাম কি ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্র কাকে বলে এইগুলো। পরের প্রশ্ন দেখো 5 নম্বর থেকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে বলা হচ্ছে পাললিক শিলা কাকে বলে? পাললিক শিলার শ্রেণী বিভাগ করো। তো পাললিক শিলা কাকে বলে না? বৃষ্টি, তুষারপাত, নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে পাহাড়, পর্বত, মালভূমি ও সমভূমি ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়কার্যের ফলে উৎপন্ন পলি সাগর, মহাসাগর, নদী বা হ্রদে স্তরে স্তরে সঞ্চিত হয় এবং পরবর্তীকালে এই পলি জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় বা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। পাললিক শিলার বৈশিষ্ট্য আমরা এখানে লিখছি, দেখো এই শিলায় বালি, পলি ও কাদার ভাগ বেশি থাকে। উদাহরণ হচ্ছে বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর প্রভৃতি। এগুলো হচ্ছে পাললিক শিলার বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে পাললিক শিলার উৎপত্তি অনুসারে শ্রেণী বিভাগ করতে হবে, সেটা আমরা এখানে লিখছি। পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলার শ্রেণী বিভাগ দুভাবে করা যায়। এক নম্বর হচ্ছে সংঘাত শিলা আর 2 নম্বর হচ্ছে অসংঘাত শিলা, ঠিক আছে। সংঘাত শিলা কিনা প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে সংঘাত শিলা বলে, যেমন হচ্ছে কংক্লোমারেট, ব্রেসিয়া প্রভৃতি এইগুলো। 2 নম্বর হচ্ছে অসংঘাত শিলা। অসংঘাত শিলা কিনা রাসায়নিক বা জৈবিক উপায়ে যে শিলার সৃষ্টি হয় তাকে অসংঘাত শিলা বলে, যেমন চুনাপাথর, লবণ শিলা প্রভৃতি এইগুলো। পরের প্রশ্ন নাম্বার বিতে রূপান্তরিত শিলা কাকে বলে? রূপান্তরিত শিলার বিশেষত্ব লেখো বা বৈশিষ্ট্য লিখতে হবে। তো আগ্নেয় ও পাললিক শিলা অত্যাধিক তাপ ও রাসায়নিক প্রক্রিয়ার ফলে এক ধরনের শিলার সৃষ্টি করে, তাকে রূপান্তরিত শিলা বলে। রূপান্তরিত শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলি হচ্ছে: 1 নম্বর, আগ্নেয় শিলা রূপান্তরিত শিলায় পরিণত হলে তা খুব স্ফটিকযুক্ত হয়। 2 নম্বর হচ্ছে এই শিলায় কাঠিন্য মাত্রা খুবই বেশি হয়, ঠিক আছে। এই শিলার কাঠিন্য মাত্রা সেটা খুবই বেশি হয়। 2 নম্বর হচ্ছে এই শিলায় সাধারণত জীবাশ্ম দেখা যায় না। 2 নম্বর হবে। 3 নম্বর হচ্ছে রূপান্তরের ফলে শিলার মধ্যস্থ খনিজ দ্রব্যগুলি পুনর্বিন্যাসের ফলে এক দিকে চলে আসে বলে খনিজ সম্পদ সংগ্রহে বিশেষ অসুবিধা হয় না, ঠিক আছে। এরপরে বৈশিষ্ট্য হচ্ছে এই শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। ওকে, পাললিক শিলা রূপান্তরিত শিলায় পরিণত হলে তা আগের থেকে কঠিন ও শক্ত হয়ে পড়ে। এগুলো আমরা লিখলাম পাললিক শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব এবং পাললিক শিলা কাকে বলে সেটা, ঠিক আছে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 8 এর ভূগোল বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্টের একটি কোশ্চেন পেপার আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। অ্যাপের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, প্র্যাকটিস সেট এইসব কিছু কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি সম্পর্কে মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।